কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি এপস্টিনের যৌন কেচ্ছা। আপনারা সকলেই জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের কুখ্যাত অর্থলগ্নিকারী এবং দণ্ডিত অপরাধী যৌনাচারের জন্যই মূলত তার দোষী সাব্যস্ত হয়ে তিনি দণ্ডিত অপরাধী হন এবং তারপর শেষ পর্যন্ত জেলে মৃত্যু হয় জেফ্রি এপস্টিনের। কে জেফ্রি এপস্টিন, কেন তাকে নিয়ে এত আলোচনা, এই নিয়েই আজকে দর্শকদের জানাবো। যদি আমরা দেখি যে জেফ্রি এস্টিনের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ ছিল, তাহলে যেটা জানতে পারবো, আমরা দর্শকদের একে একে যদি জানাই যে জেফ্রি এপস্টিন কে, সেখানে জেফ্রি এপস্টিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। তার বিরুদ্ধে দ্বীপের যে বিলাসবহুল রিসর্টে নাবালিকাদের নিয়ে যৌন ব্যবসা চালাতেন তিনি। বিশ্বের তাবড় রাজনীতিক বিশিষ্ট মানুষ বিশেষ ধরনের ফুর্তি করতে ওই দ্বীপে পৌঁছতেন। দ্বীপে দ্বীপে অবাধ যৌনাচার চলত, ফুর্তির দেদার আয়োজন ছিল, সঙ্গে এপস্টিনের কূটনৈতিক এবং আর্থিক দালালি। এবং এই যে যে এপস্টিন, তার দ্বীপটা কোথায় ছিল আপনাদের বলে রাখি। সেই দ্বীপের মানচিত্র আমরা দেখাবো দর্শকদের। দ্বীপটা ঠিক কোথায় অবস্থিত ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে যদি আমরা দক্ষিণ পূর্ব দিকে যাই, সেই মানচিত্রের ভিজুয়াল আমরা দর্শকদের দেখাবো, যেখানে আমরা সেই চিত্র দর্শকদের সামনে তুলে ধরব। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব দিকে এই লিটল সেন্ট জেমস দ্বীপ, কিউবার কাছেই এই দক্ষিণ পূর্ব দিকে এই লিটল সেন্ট জেমস দ্বীপ, এবং তার সঙ্গে সঙ্গে তার আরেকটু ওপরে আরেকটি দ্বীপ। দুটি দ্বীপ ছিল এই জেফ্রি এপস্টিনের। এই দুটি দ্বীপেই তিনি বিলাসবহুল রিসর্ট তৈরি করেছিলেন এবং সেখানেই দীর্ঘদিন ধরে বিশ্বের তাবড় রাজনৈতিক নেতা থেকে শুরু করে কূটনীতিক, অর্থ বিনিয়োগকারী, বড় বড় শিল্পপতি, বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা এই সমস্ত জায়গায় তারা যোগ দিতেন। এবং সেখানেই আমরা দেখতে পেলাম যে এই যে আর্থিক দালালি যেটা কিভাবে চলতো। আজকে কেন জেফ্রি এপস্টিনকে নিয়ে আলোচনা? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ট্রান্সপারেন্সি অ্যাক্ট বা স্বচ্ছতা আইনে স্বাক্ষর করেছিলেন এবং তার ফলে এপস্টিন এবং তার সহযোগী ঘিসলেন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে তদন্ত সম্পর্কিত যাবতীয় রেকর্ড প্রকাশের নির্দেশ দেওয়া হয়। ফেব্রুয়ারির শুরুতে জেফ্রি এপস্টাইনের ফাইল প্রকাশ করে মার্কিন বিচার বিভাগ। প্রায় 30 লক্ষ ইমেল এবং মেসেজ, অন্তত 2000 ভিডিও এবং প্রায় 1,80,000 ছবি প্রকাশিত হয়েছে। কাদের নাম উঠে এসেছে এই বিতর্কে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার থেকেই শুরু এই কেলেঙ্কারি। এবং যে কেলেঙ্কারিতে যাদের নাম উঠে এসেছে তাদের মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাক, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, ব্রিটেনের যুবরাজ প্রিন্স অ্যান্ড্রু, প্রাক্তন ডাচেস অফ ইয়র্ক সারা ফার্গুসন, নরওয়ের ক্রাউন প্রিন্সেস মেটে ম্যারিট, টেসলার কর্ণধার ধনকুবের ইলন মাস্ক, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, আমেরিকার প্রাক্তন চিফ স্ট্র্যাটেজিস্ট স্টিভ ব্যানন, মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক, এদের নাম সমস্ত ছিল এখানেই। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে এতদিন ধরে এই কাজ চলছিল, কিভাবে চলছিল এই কাজ, কেন কেউ জানতেন না, বা জানলে কেন পদক্ষেপ হয়নি? প্রশ্ন উঠে যাচ্ছে খুব স্বাভাবিকভাবেই। আপনাদের জানিয়ে রাখি যে এই যে এত বড় বড় নাম, সেখানে ভারতীয়দের নামও জুড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এত তাবড় শিল্পপতি থেকে রাজনীতিকদের নাম উঠে এসেছে। আরো অনেক বিশিষ্ট ব্যক্তিদের নাম রয়েছে এই এপস্টিন ফাইলসে, যে সমস্ত তথ্য সামনে এসেছে তাতে। আমরা কথা বলবো এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক
সুমন ভট্টাচার্যের সঙ্গে, যেটা সুমনদা একদম প্রথমেই জানতে চাইবো, আজকে এই ফাইল সম্পর্কে পড়াশোনা করতে গিয়ে দেখতে পাচ্ছি 30 বছর আগেই এফবিআই এই কার্যকলাপ সম্পর্কে মোটামুটিভাবে অবহিত ছিল। তাহলে এই যে 30 বছর এই বিষয় নিয়ে কোনো কিছু হলো না, 2008-এ প্রথমে ফ্লোরিডার এক পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রথম দোষী সাব্যস্ত হন এই জেফ্রি এপস্টাইন। তাহলে এর মাঝে তো ডেমোক্র্যাট বা রিপাবলিকানদের সরকার এসেছে, পুরো বিষয়টা এফবিআই জানা সত্ত্বেও, তার মানে কি সিআইএ বা দুটি সরকারই চেয়েছে এই এপস্টিনকে ব্যবহার করতে, সেই কারণেই মোটামুটি এই বিষয়টা সামনে আসেনি কি? মানে এখনো পর্যন্ত কি তথ্য? দেখুন অঙ্কুর, আপনি যেগুলো বললেন তাতে একটা জিনিস পরিষ্কার, যে এপস্টেইন বলে ভদ্রলোক, যদি ওনাকে ভদ্রলোক বলা যায়, বা মার্কিনী, রিপাবলিকান এবং ডেমোক্র্যাট সবার জন্য দালালি করেছে। খুব পরিষ্কার কথায় বললে, ওনাকে শিল্পপতি টিল্পপতি ইত্যাদি আখ্যা না দিয়ে, মানে বিভিন্ন যৌনপল্লীতে যেসব দালালদের দেখা যায়, উনি সেটাই একটু বড় গোত্র। আপনি যে প্রশ্নটা করলেন যে 30 বছর আগে এই বিষয়ে সতর্কতা সত্ত্বেও কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কারণ 30 বছর আগে যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, খুবই এমনিতে চরিত্রবান ভদ্রলোক, বিল ক্লিন্টন, তিনি এই এপস্টিনের যে দ্বীপ, সেখানে গিয়ে দুজন মহিলার সঙ্গে সাঁতার কাটছিল। এমনিতে দেখুন, বিল ক্লিন্টন এতটাই চরিত্রবান যে তার অফিসের একজন সহকর্মী মনিকা লিউইন্সকি তার সম্পর্কে যা যা অভিযোগ করেছিলেন, সেটা নিয়ে একটা মানে মানে কেচ্ছার একটা আলাদা বৃত্তান্ত খোলা যেতে পারে। কিন্তু যাই হোক, বিল ক্লিন্টনের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাবও পাশ হয়েছিল। কিন্তু সেই সময় তার স্ত্রী, যিনি পরবর্তীকালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থীও হন, হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টনের পাশে দাঁড়িয়ে তাকে বাঁচিয়ে দেন। ফলে আপনি যে শব্দটা ব্যবহার করছেন, অর্থাৎ কেন 1996-তে হয়নি, আজ থেকে 30 বছর আগে হলে ঠিক 1996 হয়, সেই সময় বিল ক্লিন্টন ক্ষমতায় ছিলেন। ফলে যার দ্বীপে গিয়ে বিল ক্লিন্টন মহিলাদের সঙ্গে, কোট আনকোট কিশোরীদের সঙ্গে, যাদের সঙ্গে আমেরিকার কিন্তু এইসব বিষয়ে আইন কানুন খুব কড়া, অর্থাৎ কিশোরী বা নাবালিকা হলে তাদের সঙ্গে যৌন সংসর্গ করার আগে অনেক ধরনের বিধিনিষেধ আছে, তাদের সঙ্গে বিল ক্লিন্টন সেখানে সাঁতার কাটতেন। ফলে বিল ক্লিন্টন নিশ্চয়ই চাইবেন না তার জীবনের বিভিন্ন রঙিন অধ্যায়কে যিনি রঙিন করে রেখেছিলেন, সেই এপস্টাইন কোনোভাবে ফাঁস। আপনি যদি ধারাবাহিকভাবে দেখেন, আপনি যেটা বললেন 2008-এ এপস্টাইন প্রথম ধরা পড়ে, এবং সে সময় কিন্তু তিনি স্বীকার করে নেন যে তিনি কি কি করেছেন। এবং এই যে আমরা যে ডকুমেন্টগুলো দেখছি, তার একটা কারণ হচ্ছে সেই সময় এফবিআই এর সাথে তার একটা ডিল হয়, যে আমি আর ভাই খারাপ কাজ করব না, কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি যে কে কে ভাই আমার ক্লায়েন্ট। সেই লম্বা লিস্টটা তিনি দিয়ে দেন। কিন্তু ভবি তো ভোলবার নয়, 2008-এ এই ডিল হলো, এফবিআই এর সাথে এপস্টাইনের চুক্তি হলো, এপস্টাইন সব তথ্য পেয়ে গেল, কিন্তু তারপরেও এপস্টাইন একই ধরনের কাজকর্ম চালিয়ে গেছে। আপনি যে প্রসঙ্গটায় ঢুকছেন, মানে ভারতবর্ষের অন্তত একজন শিল্পপতির সঙ্গে তার কনস্ট্যান্ট আইফোনে মেসেজিং এর তথ্য ওই 30 লক্ষ পাতার মধ্যে আছে। আমি এবং আমি সেই ভারতের প্রসঙ্গে আসবো সুমনদা, কিন্তু তার আগে আরেকটি বিষয় আমি জানতে চাইবো, যে এই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি হঠাৎ করে তার এত বোধোদয় হয়ে গেল, তিনি বললেন ওই ট্রান্সপারেন্সি অ্যাক্টে তিনি সাইন করবেন এবং এই যাবতীয় কেচ্ছা কেলেঙ্কারি তিনি সব সামনে আনতে চান। কিন্তু মিড টার্ম ইলেকশন রয়েছে এই নভেম্বরে, 2026-এর নভেম্বরে। তাহলে তার আগে আমরা দেখতে পেয়েছি অলরেডি ভেনিজুয়েলাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রের 100টা শহরে বিক্ষোভ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট বিরোধী। তারপরেও তিনি এই যে ফাইলগুলো সামনে আনলেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তার বিষয়েও বহু কথা রয়েছে। আর হাউস অফ কমন্স আর হাউস অফ রিপ্রেজেন্টেটিভসেও আমরা দেখেছিলাম রিপাবলিকানরাও ট্রাম্প বিরোধী কিছু কিছু ক্ষেত্রে অবস্থান নিয়েছেন। সাম্প্রতিক অতীতে 5জন এগেনস্টে ভোট দিয়েছেন ট্রাম্পের বিরুদ্ধে, 5জন রিপাবলিকান সেনেটর। তাহলে সেই জায়গা থেকে ট্রাম্প কি সামনের নির্বাচনটা মাথায় রেখে রাজনৈতিকভাবে কোনো ভয় নেই? যদি ভয় না থাকে, কেন ভয় নেই? বা এটা যদি কোনো প্রভাব পড়ে, কি প্রভাব পড়তে পারে বলে মনে হয়? দেখুন, ট্রাম্প পারহ্যাপস এই ট্রান্সপারেন্সিতে সাইন করেছেন বা সই করেছেন কারণ ডোনাল্ড ট্রাম্পের যতটা কেচ্ছা এপস্টাইন ফাইলে আছে, তার চাইতে বেশি ডেমোক্র্যাটদের অনেক কেচ্ছার গল্প আছে। অর্থাৎ বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন ইত্যাদি আছে। এটা সত্যি কথা যে ডোনাল্ড ট্রাম্প এসে যাওয়ার পরে ডোনাল্ড ট্রাম্পের যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, স্টিভ ব্যানন, তার সঙ্গে এপস্টাইনের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে আবার দেখুন মানে দুটো বিষয় হতে পারে। এক হচ্ছে যে তিনি ডেমোক্রাটদের চাপে ফেলবার জন্য এই ফাইল রিলিজটা করলেন। দ্বিতীয়ত হতে পারে যেটা আরেকটা তথাকথিত কনস্পিরেসি থিওরি, সেটা হচ্ছে যে যেহেতু এপস্টাইনের সঙ্গে ইসরায়েলের খুব ঘনিষ্ঠ সম্পর্ক, ইসরায়েল পারহ্যাপস এই ফাইল পার করার জন্য মার্কিন কংগ্রেসে চাপ দিয়েছে যাতে ডোনাল্ড ট্রাম্প বাধ্য হন এই ফাইলের থেকে নজর ঘোরাতে ইরানের সঙ্গে যুদ্ধে যেতে। এই দুটো তত্ত্ব আমেরিকার সংবাদপত্রে খুব ঘোরাফেরা করছে। এক, ট্রাম্প এটা ফাঁস করে দেখাতে চান, দেখো ভাই আমি তো মানে ট্রাম্প যে চরিত্রহীন, ট্রাম্প যে খারাপ লোক এটা তো গোটা বিশ্ব জানে। কিন্তু বাকি ডেমোক্র্যাটরাও বা অস্ট্রেলিয়ার তথাকথিত ভদ্র প্রধানমন্ত্রীও বা ইসরায়েলের তথাকথিত মানে নেতানিয়াহু নয় ইহুদ বারাক, তিনি অবধি কিভাবে এপস্টাইনের সঙ্গে ব্যবসা নিয়ে আলোচনা করেছেন সেইগুলো দেখলে পরে একদম বিস্মিত হয়ে যেতে হয়। ফলে এটা একটা হতে পারে যে ইসরায়েলের কোনো গোষ্ঠী এই ফাইল পাশ করার জন্য মার্কিন কংগ্রেসের অনেকের উপর চাপ দিচ্ছে। একেবারেই। আমরা দর্শকদের জানিয়ে রাখি যে এই যে এপস্টিনের যে ফাইল, সেখান থেকে কিন্তু বহু ভারতীয়রাও রয়েছে। এই ভারতীয়দের মধ্যে কারাদের নাম উঠে আসছে? প্রাক্তন প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী, রিলায়েন্স এডিএর গোষ্ঠীর কর্ণধার অনিল আম্বানি, পরিচালক অনুরাগ কাশ্যপ, অভিনেত্রী পরিচালক নন্দিতা দাস, দীপক চোপড়া একজন ভারতীয় মার্কিন বংশোদ্ভূত লেখক, তিনি একই সঙ্গে ইনফ্লুয়েন্সারও বটে। এদের বিরুদ্ধে এক একজনের বিরুদ্ধে এক এক রকম অভিযোগ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 2017 সালে ইসরায়েল সফরের উল্লেখে পাওয়া যাচ্ছে এই প্রকাশিত তথ্যে। একটি মেলে এপস্টিনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে প্রধানমন্ত্রী মোদী এপস্টিনের পরামর্শেই তিনি কথা বলেছেন এবং সেক্ষেত্রে যেটা তিনি ইসরায়েলের এই যে সফর, সেই সফরে তিনি মার্কিন প্রেসিডেন্টের যাতে সুবিধে হয় তেমন কিছু কাজ করেছেন। এবং এপস্টিনের ফাইলে যেটা রয়েছে যে ডান্স করেছেন এবং গানও গেয়েছেন। হয়তো এটা রূপক অর্থে ব্যবহৃত, কিন্তু অর্থাৎ এপস্টিনের কথা মতোই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাজ করেছেন সেটাই মেলে উঠে এসেছে। তার পাশাপাশি অনিল আম্বানির কথা উঠে এসেছে এবং যে অনিল আম্বানি 2014 থেকে 2017 থেকে 19 তিনি বিভিন্ন সময় যোগাযোগ রেখেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার সময় তিনি হোয়াইট হাউসে স্টিভ ব্যাননের সঙ্গে যাতে বৈঠক করিয়ে দেওয়া হয় সেটা চেষ্টা করেছিলেন। তার পাশাপাশি একই সঙ্গে এই অনিল আম্বানি, তাকে যখন একেবারে ঘোষণা করে দেওয়া হয়েছিল দেউলিয়া, তারপর যাতে তিনি একটু কিছু ঋণ পেতে পারেন মাত্র $750 কোটি ডলারের, সেই ডলারের ঋণ যাতে তিনি পেতে পারেন তার জন্য চেষ্টা করেছিলেন এই অনিল আম্বানি। এরকম সমস্ত অভিযোগ রয়েছে। আর হরদীপ সিং পুরী, তার সঙ্গেও এই এপস্টিনের 3 বার দেখা হয়েছিল। ফলে এই অভিযোগগুলো খুব গুরুত্বপূর্ণ। একদম প্রথমে আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্য। সুমনদা, যেটা জানতে চাইব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে অনিল আম্বানি বা হরদীপ সিং পুরী, এই যে অভিযোগগুলো উঠে আসছে, নন্দিতা দাস বা অনুরাগ কাশ্যপ, দীপক চোপড়া, এগুলো সেই তুলনায় কিছুই নয়। ভারতীয় রাজনীতিতে এই 3 জনের নামে কতটা প্রভাব পড়তে পারে বলে মনে হয়? দেখুন, আজকে আমি দেখছিলাম যে রাহুল গান্ধী সংসদে দাঁড়িয়ে বলেছেন, মানে সংসদের বাইরে দাঁড়িয়ে বলেছেন আসলেই এপস্টাইন ফাইল বিতর্ককে এড়ানোর জন্যই এই যে উনি যে প্রাক্তন সেনাপ্রধানের আত্মজীবনী থেকে যে লাইনগুলো উদ্ধৃত করেছিলেন সেগুলো নিয়ে এত বাদানুবাদ করছে বিজেপি। কেন রাহুল গান্ধীর এই অভিযোগটা গুরুত্বপূর্ণ সেটা আমাদের বুঝতে হবে। 2014, যেটা আপনি বললেন অঙ্কুর, 2014 নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরই অনিল আম্বানির তরফে এপস্টাইনকে ব্যবহার করা হয় মার্কিন বিভিন্ন ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য। আরো সেটা বেড়ে যায় 2016 সালে যখন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট। আপনি যেটা কথা বললেন যে একজন একজন যখন এপস্টাইনকে জানতে চাইছেন, কারণ এপস্টাইন বেসিক্যালি ডেমোক্রাটদের বেশি ঘনিষ্ঠ ছিলেন। এটা খুব ইন্টারেস্টিং বিষয়, যিনি প্রগতিশীলদের খুব ঘনিষ্ঠ ছিলেন, তথাকথিত প্রগতিশীল। তো সেই প্রগতিশীলদের যেহেতু ঘনিষ্ঠ ছিলেন, ওনাকে জিজ্ঞেস করা হয় যখন যে এই যে হিলারি ক্লিন্টন, মানে যার পরিবারের সঙ্গে এপস্টাইনের পুরনো সম্পর্ক, তিনি হেরে যাওয়াতে এবং ডোনাল্ড ট্রাম্প জিতে যাওয়াতে এপস্টাইনের কি মনে হচ্ছে, এপস্টাইন খুব ইন্টারেস্টিং উত্তর দেয়। বলেন যে ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে অনেক বেশি কাজ হচ্ছে, দেখো না ভারত এবং ইসরায়েলের মধ্যে কত ধরনের চুক্তি হচ্ছে,
আপনি যে নির্দিষ্ট সময়টার কথা বললেন, সেই সময় ভারত ইসরায়েলের কাছ থেকে সবচেয়ে বেশি অস্ত্র কেনে এবং ভারতের যে দীর্ঘদিনের বিদেশ নীতি, যে প্যালেস্টাইনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটাকে সম্পূর্ণ পরিহার করে। আমি আপনাকে মনে করিয়ে দিই যে কেন অনিল আম্বানি গুরুত্বপূর্ণ, কেন রাহুল গান্ধী বারবার প্রসঙ্গটা তুলছেন। এই যে সময়টায় এপস্টাইনের ফাইল অনুযায়ী অনিল আম্বানি নরেন্দ্র মোদীর হয়ে দৌত্য করছেন, সেই একই সময় অনিল আম্বানিকে রাফায়েলের যন্ত্রাংশ তৈরির বরাদ দেওয়া হচ্ছে, যেটা নিয়ে এর আগে বহু অভিযোগ হয়েছে। তো এটা কি আমরা তাহলে ধরে নেব, যেহেতু অনিল আম্বানি যেসব মেসেজগুলো সামনে এসছে, তিনি ট্র্যাক টুতে, অর্থাৎ সরাসরি কূটনীতি না, পেছনের কূটনীতি দিয়ে তিনি নরেন্দ্র মোদীর হয়ে ইসরায়েলে বা আমেরিকায় যে মসৃণ যাত্রাপথ তৈরি করেছিলেন, সেই মসৃণ যাত্রাপথের জন্য অনিল আম্বানিকে পুরস্কার দেওয়া হয়েছিল। দেখুন, ডোনাল্ড ট্রাম্পের 2016 থেকে 20 প্রশাসন এবং 2024 থেকে যে প্রশাসন চলছে, তাতে দুজন ব্যক্তিকে খুব গুরুত্ব দেওয়া হয়। একজন যার নাম আপনি ইতিমধ্যেই বলেছেন, স্টিভ ব্যানন, তার সিকিউরিটি অ্যাডভাইজার, এবং আরেকজন হচ্ছে বিভিন্ন টেক কোম্পানিতে যিনি ইনভেস্ট করেন, পিটার থিয়ার, যা লিঙ্কেডইন বা ইত্যাদি কোম্পানিতে ইনভেস্টমেন্ট আছে। তৃতীয় যে ব্যক্তির নাম শোনা যায়, তিনি ডোনাল্ড ট্রাম্পের জামাই জোসেফ ক্রুজনার। জোসেফ ক্রুজনারের সঙ্গে যাতে নরেন্দ্র মোদীর সখ্য তৈরি হয়, এই জন্য এপস্টাইনকে অনিল আম্বানি অনুরোধ করেছিলেন বলে শোনা যায়। দেখুন, আপনি অভিযোগগুলোকে এখন অব্দি ভারতবর্ষের বিদেশ মন্ত্রক উড়িয়ে দিয়েছে আর কংগ্রেস দাবি করছে, কিন্তু আমি আপনাকে মনে করাই যে জোসেফ ক্রুজনার এতই গুরুত্বপূর্ণ যে ইসরায়েলের বিষয়ে ডোনাল্ড ট্রাম্প তাকেই সবসময় বিশেষ দৌত্যে রাখে। এবং ডোনাল্ড ট্রাম্প এই যে বোর্ড অফ মানে শান্তির বোর্ড তৈরি করেছেন গাজায় শান্তি ফেরাতে, কোট আনকোট, সেই বোর্ডেও কিন্তু এই ডোনাল্ড ট্রাম্পের জামাই অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। দেখুন, যেহেতু ডোনাল্ড ট্রাম্প তার নিজের রাজনীতিটা পুরোটা বাণিজ্য স্বার্থ দেখে করেন, সেহেতু এপস্টাইন তাকে কি কি বাণিজ্যিক সুবিধে পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলে, সেটা আমরা এখনো জানি না। দেখুন, হরদীপ সিং পুরী তিনি বলেছেন যে আমি শুধুমাত্র ভারতবর্ষে শিল্প আনার জন্য এপস্টাইনের সঙ্গে দেখা করেছিলাম। আমার মনে হয় এজ এ সাংবাদিক, যদিও ভারতবর্ষে আজকাল এই ধরনের প্রশ্ন করলে প্রচুর কথা শুনতে হয়, হরদীপ পুরীকে জিজ্ঞেস করতে হবে যে এরপর ধরুন বা ভারতবর্ষে কোনো শিল্পপতি এলে তিনি তার ঘরে কোনো যৌনকর্মীকে পাঠিয়ে দেবেন কিনা, কারণ যাতে শিল্প আনতে সহজ হয়। একজন প্রুভেন, এখানে রিপিট, ওনার বিরুদ্ধে অভিযোগ না, উনি স্বীকার করে নিয়েছিলেন, দোষী সাব্যস্ত সেক্সুয়াল অফেন্ডারকে আপনি ব্যবহার করছেন আপনার দেশে শিল্প আনার জন্য। এরপরে আমার মনে হয় হরদীপ সিং পুরীর আর কোনো ভদ্র সমাজে মুখ দেখানো উচিত নয়। এক্স্যাক্টলি। সুমনদা, এখানে একটা প্রশ্ন উঠছে, আমরা দেখতে পাচ্ছি যে যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে তো শুধুমাত্র এই অভিযোগ, এমন একজনের অভিযোগ যেটাকে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হচ্ছে যে একজন দণ্ডিত অপরাধী, তার যে বক্তব্য সেটা অবজ্ঞা ভরে খারিজ করা উচিত। অথচ এই বক্তব্য বা এই ফাইলে নাম উঠে এসেছে বলেই আমরা দেখলাম নরওয়ের একজন কূটনীতিক, তার হাজবেন্ড, তাদেরকে তারা অ্যাম্বাসাডারের দায়িত্ব সামলেছেন, নরওয়ের রাষ্ট্রসংঘের স্থায়ী দায়িত্ব সামলেছেন, তাদেরকে কিন্তু তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় অবিলম্বে। এই ঘটনা তাদের নাম সামনে আসার সঙ্গে সঙ্গে অবিলম্বে তাদের অব্যাহতি দেওয়া হয়। তাহলে আমাদের দেশে যখন এই ঘটনাগুলো ঘটছে, কিন্তু যেহেতু সুনির্দিষ্ট কোনো প্রমাণ তো সেই অর্থে হয় না, তিনি বলবেন, তিনি লিখেছেন, হরদীপ সিং পুরী লিখেছেন, আমি একটা এক্সোটিক আইল্যান্ড থেকে ঘুরে এলাম, আপনাকে এই বইটা গিফট করতে চাই, তাহলে ভারত সম্পর্কে আপনার আরো আগ্রহ জাগবে। এপস্টেইনকে লিখছেন এই হরদীপ সিং পুরী। তারপরেও তাদের বিরুদ্ধে তো সেই অর্থে কোনো পদক্ষেপ করার জায়গা নেই। কি মনে হয়, আদৌ কি এটা শুধু কেচ্ছার বাইরে আর কোনো রকম ভাবে পদক্ষেপের জায়গায় পৌঁছবে, নাকি শুধুমাত্র একটি কেচ্ছা হয়ে শেষ পর্যন্ত ওইখানেই পর্যবসিত হবে? কি মনে হয়? দেখুন, আমি ঠিক জানি না যে সরকারের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা। আমরা গত 11 বা 12 বছর, রাফলি 12 বছর হতে চলল, নরেন্দ্র মোদীর সরকার কোনো দুর্নীতির ক্ষেত্রে বা কোনো বড় অভিযোগের ক্ষেত্রেই কোনো ব্যবস্থা নেয় না। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে দেশের যারা বিরোধী দলগুলো,
এক্ষেত্রে কংগ্রেস মানে বড় ভূমিকা নিয়েছে। কংগ্রেস কতটা এই অভিযোগগুলোকে নিয়ে একেবারে মানুষের কাছে যেতে পারবে। দেখুন, আমাদের এটা বুঝতে হবে যে 1989 সালে কংগ্রেসের রাজীব গান্ধী সরকার যে হেরে গিয়েছিল, তার কারণ এটা বিরোধীরা বোঝাতে পেরেছিল যে গলি গলি মে শোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যাঁ, বফোর্স নিয়ে বোফোর্স এই কামান, স্লোগান। হ্যাঁ। হ্যাঁ, তো এবার কতটা বিরোধীরা এটা এফেক্টিভলি নিয়ে যেতে পারবে সেইটা পুরোটা ডিপেন্ড করছে। কারণ আমি আবার বললাম যে হরদীপ পুরীর বিরুদ্ধে যা অভিযোগ, তাতে আপনি যেটা বললেন যে নরওয়ে বা ডেনমার্কের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়। শুধু তাই না, ব্রিটিশ একজন মানে সিনিয়র পলিটিশিয়ান, তাকে লেবার পার্টি মানে শাসক দলে তাকে পদত্যাগ করতে হয়েছে। সেক্ষেত্রে ভারতের প্রতিক্রিয়া এখনো অবধি, যাকে আমরা বলি ডিনাইয়াল, ভারতের তরফে পুরোটাই অস্বীকার করা হচ্ছে। আবার আমি বলছি যে এটা বিরোধীদের বিষয়, যে দেশের যারা বিরোধী দলগুলো তারা এটা কতটা মানুষের কাছে পৌঁছে দিতে পারবে। সুমন দা, যে সেক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা যদি দেখি, বোফোর্স কামানের কথা আপনি বললেন, তার পাশাপাশি আমরা যদি দেখি 1-2-3 এগ্রিমেন্ট, তারপরে রাফাল বা তার সঙ্গে সঙ্গে পেগাসাস বিতর্ক, এই প্রত্যেকটি ক্ষেত্রেই সাধারণ মানুষ কিন্তু এই প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা দেখেছি তেমনভাবে এদেরকে কোনোভাবেই বিচলিত করা যায়নি, বা এদেরকে এই বিষয়টি নিয়ে বিবেচনার জায়গাতেই নিয়ে যাওয়া হয়নি, মানে নিয়ে যেতে পারেনি বিরোধী রাজনৈতিক দলগুলো। এই 1-2-3 এগ্রিমেন্টের পরেও কংগ্রেস ইউপিএ এসেছিল এবং সেটা তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। পরবর্তীকালে রাফাল হোক বা পেগাসাস, বিজেপিকে তার আসন থেকে খুব একটা বেশি ক্ষয়ক্ষতি হয়নি। কি মনে হয়, এই ধরনের ঘটনা সাধারণ মানুষকে কি খুব একটা বেশি বিদ্ধ করে না? দেখুন, 1-2-3 এগ্রিমেন্ট এতটা জটিল বিষয় ছিল পরমাণু শক্তি নিয়ে, সেটা বামেরা মানুষের কাছে নিয়ে যেতে পারে। পেগাসাসও খুব জটিল বিষয় ছিল, কিন্তু এই পুরোটার মধ্যে, এই এপস্টাইনের মধ্যে যেহেতু একটা যৌনতার ককটেল আছে, এটা মানুষকে বোঝানো অনেক সহজ বা অনেক ইজি হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আবারও আমি বলছি, যে খুব দুঃখের সঙ্গে বলছি, যে রাহুল গান্ধী পার্লামেন্টে 3 দিন দুর্দান্ত ভাষণ দিলেন, চতুর্থ দিন যদি লাতিন আমেরিকায় মানে সাংস্কৃতিক সফরে চলে যান তাহলে মুশকিল। দেখুন, ভারতবর্ষের রাজনীতিতে যারা এখন প্রধান শাসক দল, সেই নরেন্দ্র মোদী, অমিত শাহ যেহেতু 24 ঘন্টা রাজনীতি করেন, এক্স্যাক্টলি। সকালে ইডির নোটিশ পাঠান তো রাত্রেবেলা ইসির নোটিশ আসে, ঠিক আছে, মানে মাঝের মানে কোনো সময়টা ছাড়েন না, ঠিক আছে। সেখানে অনেক বেশি আপনাকে এটাকে মানে সামনে নিয়ে যেতে হবে। সেই কাজটা যদি বিরোধীরা করতে পারেন, তাহলে কিন্তু এটা একটা বড় এফেক্ট পড়বে। কারণ আমি আবারও বলছি, এর মধ্যে এমন একটা বিষয় আছে যে বিষয়টা মানুষের সচেতনতায় খুব ধাক্কা দেয়, যে কিশোরদেরকে যৌন ব্যবসায় কাজে লাগানো হয়েছিল। সেইটা আমার ধারণা যে অনেক এফেক্টিভ ওয়েপন একেবারে। হতে পারে, কিন্তু যদি আপনি ব্যবহার করতে পারেন। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্যের সঙ্গে, এবং আপনারাও শুনলেন, দেখলেন, এপস্টিন ফাইল নিয়ে আমরা যে তথ্য এবং যে বিশ্লেষণ শোনালাম, এমনই তার সঙ্গে আগামী যে সমস্ত খবরের আপডেট, তার জন্য আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।